নাকি মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে আক্রমণ করছে এবং সেটা নাকি পিছু হটতে বাধ্য হয়েছে। তাছাড়া আমাদের কাছে খবর আসছে যে মার্কিন রিফিউলিং বিমানে ইরানের আক্রমণ করছে এবং সেখানে নাকি হতাহতের খবর হয়েছে। তাছাড়াও আজকে গুরুত্বপূর্ণ একটা খবর হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আজকে প্রকাশ্যে প্রথম ভাষণ দিয়েছে গত রাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ বাইজি, যুক্ত হচ্ছি ঢাকা থেকে। আজকের ইরান আমেরিকা যুদ্ধের 14তম দিনে দেশ ও বিদেশের হালচাল নিয়ে কথা বলবো আজকের আয়োজনে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, খুশির সংবাদ রয়েছে, কষ্টের সংবাদ রয়েছে এবং কিছু বিবেচনা করার মতো বিষয় রয়েছে। যেরকম আমরা খুশির সংবাদগুলি আগে দেই যে আপনারা এতদিন খুব দুশ্চিন্তায় ছিলেন যে ইরান মুসলিম রাষ্ট্রগুলোতে আক্রমণ করতেছে, উপসাগরীয় সুন্নি রাষ্ট্রগুলোতে আক্রমণ করতেছে, কিন্তু ইরান কেন তার সীমান্তের মাঝে থাকা মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে আক্রমণ করতেছে না। বর্তমানে আমাদের যতটুকু শুনেছি যে সেখানে পারস্য উপসাগরে মার্কিন 3টা রণতরী আছে, তার ভিতরে থেকে আব্রাহাম লিঙ্কন অন্যতম বড় একটা রণতরী এবং বেশ প্রসিদ্ধ একটা রণতরী। আজ আমরা সেই রণতরীতে ইরানের হামলার খবর পেয়েছি। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে ইরাক সীমান্তে মার্কিন যুদ্ধ বিমানের রিফুয়েলিং বিমান, অর্থাৎ রিফুয়েলিং বিমান হচ্ছে এমন ওই বিমানগুলো বলে যেগুলো মনে করেন আকাশের মাঝেই অন্যান্য বিমানগুলোকে ওই তেল দেয় অর্থাৎ দেখা যায় যে আমেরিকা যখন ইরানে আক্রমণ করে তখন দেখা যায় যে একটা মার্কিন বিমান নিয়ে আসে একদম সরাসরি আমেরিকা থেকে, এটা হামলা টামলা চালাইয়া তারপর আবার ব্যাক করে। তো কিন্তু আমেরিকা থেকে ইরানের দূরত্ব কিন্তু প্রায় অনেক, এই দূরত্বটা একবার তেল ভরার মধ্যেই এটা শেষ করা যায় না, আবার এটার মাঝে তেল ভরতে হয়। তো এটা তো আর সবসময় তো আর সব জায়গায় অবতরণ করা যায় না, কিন্তু এই রিফুয়েলিং বিমানগুলো পেটের ভিতরে তেল নিয়ে ঘুরে। তো যেই সময় তেল প্রয়োজন যে বিমানের, ওই বিমানগুলোতে ওরা তেল দেয়। এই ধরনের একটা বিমান, সেটা ইরান আজকে এটা ইরাক সীমান্তে ভূপাতিত করার বা তাদের নিজস্ব এয়ার ডিফেন্সের মাধ্যমে সেটাকে হামলা করার একটা খবর জানাইছে, কিন্তু মার্কিন সেন্ট কম। ওরা আবার বলছে যে না, এটা হয় নাই। কিন্তু আবার আরেকটা ঘটনা পাওয়া গেছে যে আরেকটা এরকমেরই বিমান আক্রান্ত হয়েছে, রিফিউলিং বিমান, সেটা ইসরায়েল সীমান্তে গিয়ে পৌঁছছে। অর্থাৎ এইখানে দুইটা কথা বলা যেতে পারে, হয়তোবা একটা ইরাকে পতিত হয়েছে, সেটা ইরানের আক্রমণে হোক কিংবা কোনো যান্ত্রিক ত্রুটির মাধ্যমে হোক, এবং আরেকটাও বিমান আক্রান্ত হয়েছে যেটা হয়তোবা ইসরায়েল সীমান্তে। অর্থাৎ এখানে দুইটা বিমান আক্রান্ত হয়েছে এটা বলা যায়। এবং আমাদের কাছে যতটুকু শুনতে পেয়েছি যে মনে হয় 4 জন নিহত হয়েছে। যাই হোক, আহত এই ব্যাপারটা হয়েছে, 4 জন হোক 5 জন হোক, একটা নির্দিষ্ট একটা সংখ্যক আহত হয়েছে। তাছাড়া আপনাদের যে আতঙ্ক ছিল কেন এতদিন পর্যন্ত মার্কিন রণতরীগুলোতে আক্রমণ করে না, সেই মার্কিন রণতরীতেও কিন্তু আক্রমণ হয়েছে এবং ইরানের যুদ্ধ জাহাজ মার্কিন রণতরীর কাছে গেছে এবং সেখান থেকে তারা আক্রমণ করছে একটা মিসাইল এবং আরও কিছু ড্রোন, সেখানে সফলভাবে হামলা পরিচালনা করতে পারছে। আর এই যে এতদিন পর্যন্ত রণতরী কিংবা কোনো বিমান ভূপাতিত হইল না, কিন্তু আজকে এই বিমান ভূপাতিত হইল, তার পিছনে অন্যতম একটা বড় কারণ হইতে পারে যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি, তিনি গতকাল প্রকাশ্যে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো গতকাল তিনি প্রকাশ্যে ভাষণ দিয়েছেন। এই ভাষণের ভিতর তোনার গুরুত্বপূর্ণ একটা নোটিশ ছিল যে এরকম নতুন ফ্রন্ট খুলতে হবে, নতুন ফ্রন্ট খুলতে হবে এবং শত্রুকে এমন জায়গা থেকে আক্রমণ করতে হবে যাতে শত্রু নিজে হকচকিয়ে যায়, শত্রু যাতে বিভ্রান্ত হয় এবং শত্রু যে সকল স্থানে দুর্বল সেই সকল স্থানগুলোতে আক্রমণ করতে হবে। অর্থাৎ ইরান নতুন ফ্রন্ট খুলতেছে যুদ্ধের, ইরান পিছু হটতেছে না। তাছাড়া আমরা আপনাদেরকে গতকালকেই বলছিলাম ইরানকে বরং ট্রাম্প প্রস্তাব দিতেছে, ভাই তুই যুদ্ধ থেকে সরে যা, আমরা একটা মিলমিশ করে ফেলি। কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আরো শর্ত দিয়েছে যে আমাদের যুদ্ধ বন্ধ করলে আমাদেরকে এই 3টা শর্ত দিতে হবে, সেগুলো আমরা আগে আপনাদের বলছি। এখন আরেকটা দুঃসংবাদও আছে, যে আমরা এতদিন ভাবছিলাম যে হয়তোবা নেতানিয়াহু মারা গেছে। আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি যে নেতানিয়াহুর ভাই মারা গেছে, কিন্তু নেতানিয়াহুর মৃত্যুটা অনিশ্চিত। তো
গতকাল নেতানিয়াহু প্রথমবারের মতো এই যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছে। অর্থাৎ এই সংবাদ সম্মেলন দ্বারা এটা বোঝানো হয়েছে যে সে এখনো বেঁচে আছে। আর এতদিন পর্যন্ত সে ভিডিও বার্তা দিত, কিন্তু এটাই এই যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবার সংবাদ সম্মেলন করছে। এই সংবাদ সম্মেলনে সে তার যেই আশা ব্যক্ত করছে সেটা হচ্ছে যে ইসরায়েল প্রথমে এই অঞ্চলে আঞ্চলিক পরাশক্তি হবে এবং পরবর্তীতে বিশ্ব পরাশক্তি হবে। অর্থাৎ আঞ্চলিক পরাশক্তি হওয়ার জন্য তাকে অন্যান্য যে সকল রাষ্ট্রগুলো আছে মেরুদণ্ড সেগুলো ভেঙে দিতে হবে। সেগুলো মেরুদণ্ড ভেঙে দিতে হবে, যেরকম মনে করেন সেগুলো হক আমেরিকার ছত্রছায়ায় আঁচলে লালিত পালিত রাষ্ট্র হোক, কিংবা নিজেদের স্বাধীন পতাকা উড়াইয়া সেই রাষ্ট্র হোক, যেরকম ইরান হোক। সুতরাং এই সকল রাষ্ট্রগুলোকে দুর্বল করতে হবে। আসলে পররাষ্ট্রনীতি এমনটাই, অর্থাৎ আপনি এটাও কিন্তু একটা ব্যাপার যে সে আঞ্চলিক পরাশক্তি হইতে চায়। আঞ্চলিক পরাশক্তি হইতে চাইলে তার কিন্তু এখানে মার্কিন ঘাঁটিগুলো কিন্তু তার জন্য এগুলো ভালো বার্তা বয়ে আনবে না। কিন্তু এখন অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোকে দমন করার জন্য এখন হয়তো তার মার্কিন শক্তিগুলো এখন প্রয়োজন। কিন্তু পরবর্তীতে আপনারা যদি ভবিষ্যতে দেখেন যে ইসরায়েল এখান থেকে মার্কিন ঘাঁটিগুলোকে হটানোর জন্য উঠে পড়ে লেগেছে, সেটাও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নেই। কেননা বিশ্ব রাজনীতিতে পররাষ্ট্রনীতিটা এমনই হয়, আজকে আপনি আমার বন্ধু, কালকে আপনি আমার শত্রু হতে পারেন, এটাই পররাষ্ট্রনীতি। তাছাড়া ইসরায়েলও সম্ভবত ইরানের সাথে একটা চুক্তিবদ্ধ হতে যেতেছে, কারণ গতকালের সেই সংবাদ সম্মেলনের ভিতর এরকম একটা বার্তা ছিল যে ইরানের সাথে যদি কোনো একটা চুক্তি হয় তবু তারা হিজবুল্লাহকে ছাড়বে না, হিজবুল্লাহকে একটা দেখে নেবে। অর্থাৎ এইটা দ্বারা এই কথাটাই বোঝা যায় যে ইরানের সাথে ইসরায়েলের একটা চুক্তি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর ইরানের এই চুক্তিটা যদি হয় তখন তার হিজবুল্লাহ ছাড়বে না। তবে ইরান হিজবুল্লাহর ব্যাপারে কতটুকু নজর দেবে সেটাও একটা ব্যাপার। যে ইরান যদি মনে করে কোনো চুক্তিতে যদি তারা যায়, তারপরে তারা কি হিজবুল্লাহকে রক্ষা করার জন্য সেই চুক্তির মধ্যে কিছু রাখবে, নাকি তারা শুধু নিজেদের স্বার্থ নিয়ে বিবেচনা করবে, সেটাও একটা ব্যাপার। তবে আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তাছাড়া উভয় পক্ষের পাল্টা আক্রমণ চলতেছে। তাছাড়া ইরানে আজকে কুদুস দিবস পালন করা হচ্ছে। সেখানের আলী লারিজানি, ওনাকে দেখা গেছে যে উনি প্রকাশ্যেই সেই কুদুস দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, র্যালিতে অংশগ্রহণ করছেন। তারপরে মাসুদ পেজিশকিয়ান, উনিও সেখানে অংশগ্রহণ করছেন। তাছাড়া পরিস্থিতি মোটামুটি সবারই নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে এবং বিশ্ব শান্তির দিকে ফিরে আসুক, আমরা এটাই কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।